সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সেই সাথে আরো আশা করছি সবাই নিয়মিত পড়াশোনা করছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং হচ্ছে কি নিজের জীবনকে হচ্ছে কি ভালো ভালো অভ্যাসগুলোর সাথে হচ্ছে কি অভ্যাস হিসেবে গড়ে তুলছো, অর্থাৎ সুন্দরভাবে জীবনকে পরিচালনা করছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো অনলাইন ক্লাসে চলে আসলাম এবং আজকে তোমাদের আমি যে বিষয় পাঠ করবো সেটা হচ্ছে কৃষিকার দ্বিতীয় পত্র। এটা হচ্ছে পোল্ট্রির একটা হচ্ছে গৃহপালিত পাখি হাঁসের সম্পর্কে আজকে বিস্তারিত জানবো, হাঁস পালন সম্পর্কে। তো যে ক্লাস শুরু করার আগে যে বিষয় বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যাতে করে আমরা হচ্ছে ভবিষ্যতে হচ্ছে যে কোনো ভিডিও আপলোড করে যাতে সাথে সাথে তোমরা সেটার নোটিফিকেশন পেতে পারো। তো চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছে আমরা আমাদের মূল আলোচনায়, যে আজকে আমরা কোন বিষয় বা টপিকটি নিয়ে আলোচনা করছি। সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। হচ্ছে আমি তোমাদের সাথে বরাবরের মতো আছি, রুমা বেগম, 33তম বিসিএস এর একজন শিক্ষা কর্মকর্তা, এবং আজকে আমি তোমাদেরকে কৃষি শিক্ষা বিষয়টি হচ্ছে গিয়ে ক্লাস নিব। তো চলো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে মূল আলোচনা চলে যাচ্ছে। আজকে আমরা পড়ব কি যে পোল্ট্রির যে বিভিন্ন ধরনের গৃহপালিত পাখি আছে তার মধ্যে হাঁস পালন পদ্ধতি সম্পর্কে পড়বো। তো এখান থেকে তোমাদের যে কোশ্চেনটা আসতে পারে যে আমরা বরাবরই যে তোমার হচ্ছে উদ্দীপক থাকে, উদ্দীপক থেকে ধরো তোমার কতগুলো হাঁসকে, যে একটা উদ্দীপক লিখে যে হাঁসগুলোকে কিভাবে সে পালন করছে, কোন পদ্ধতি, মুক্ত পদ্ধতি না অর্ধমুক্ত পদ্ধতি না আবদ্ধ পদ্ধতি, অথবা হচ্ছে যে তোমার হচ্ছে যে সুষম খাদ্যের তালিকা, অথবা যে তোমার দুইটা পরজীবীকৃত হাঁসের নাম বা দুইটা উন্নত জাতের হচ্ছে গিয়ে হাঁসের নাম লিখো এবং বৈশিষ্ট্য লিখো, বা ডিম উৎপাদনকারী একটি হাঁসের নাম, অথবা হচ্ছে মাংস উৎপাদনকারী হাঁসের নাম। এইভাবে কোশ্চেনগুলো থাকতে পারে। সচরাচর পোল্ট্রির যে অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সাথে সম্পৃক্ততা রেখে। তো আজকে আমরা যেটা পড়বো যে হাঁস পালন পদ্ধতি এবং উন্নত জাতের হাঁসের পরিচিতি সম্পর্কে পড়বো। তো হাঁস পালন করে লাভবান হতে হলে আমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো কি, যে হাঁসের জাত সম্পর্কে, হাঁসের বাচ্চা প্রাপ্তির স্থান সম্পর্কে, বাচ্চা বা ব্রুডিং কালীন যে ব্যবস্থাপনা আছে সেই সম্পর্কে, হাঁসের খাদ্য ব্যবস্থা সম্পর্কে, বিভিন্ন বয়সে হাঁসের খাদ্য তৈরি সম্পর্কে, হাঁসের ঘরের ব্যবস্থাপনা সম্পর্কে, হাঁসের রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে, প্রতিরোধক টিকাদান কর্মসূচি এবং টিকাদানের তালিকা। এই বিষয়গুলো যদি আমাদেরকে জানা থাকে তাহলে হচ্ছে কি যে কোনো খামারে নিঃসন্দেহে কি সফল হতে পারবে। এখানে আমরা দেখছি যে দেখো যে বিভিন্ন হাঁস দেখতে পাচ্ছি, তাই না? এই যে হাঁসের হচ্ছে কি বিভিন্ন ধরনের খামারিতে পালন করা হচ্ছে। তো চলো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি বিভিন্ন হাঁসের জীবনচক্রের বিভিন্ন পর্যায় সম্পর্কে। তো প্রথমেই চলে আসছি আমরা হাঁসের জাত সম্পর্কে। তো বর্তমান পৃথিবীতে সাধারণত আমরা তিন ধরনের হাঁস পালন করা হচ্ছে, যে তিনটা উদ্দেশ্যে। একটা হচ্ছে মাংস উৎপাদনের জন্য, একটা হচ্ছে ডিম উৎপাদনের জন্য, আর একটা হচ্ছে মাংস এবং ডিম উৎপাদনের জন্য, অর্থাৎ কি ব্রয়লার, লেয়ার এবং হচ্ছে যে দুইটাই ব্রয়লার বা লেয়ার হিসেবে যে কাজ করে সেটা। তো মাংস উৎপাদনের জন্য যে হাঁসগুলো আছে সেগুলো কি, যে পিকিং, রুয়েলা কেওগা, তারপর হচ্ছে যে আইলেস বাড়ি, মাস্কোবি এবং সুইডেন হাঁস। তার এখানে দেখো যে পিকিং হাঁস এবং মাস্কোবি হাঁস, পিকিং এবং মাস্কোবি, এদের কি মাংস উৎপাদনের জন্য পালন করা হয়ে থাকে। এরপর ডিম উৎপাদনের জন্য দেখো, ডিম উৎপাদনের জন্য যে হাঁসগুলো সেগুলো হচ্ছে জিন্ডি, তারপর হচ্ছে কি তোমার ইন্ডিয়ান রানার হাঁস। তাহলে এখানে দেখো যে জিন্ডিং, এই যে জিন্ডিং আমরা দেখতে পাচ্ছি, এবং ইন্ডিয়ান রানার হাঁস দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এগুলো কি, এইগুলো হচ্ছে কি ডিম উৎপাদনকারী। এছাড়া যে রয়েছে রোয়েন, খাকি ক্যাম্পেল বা হচ্ছে কি যে হাঁসগুলো, এগুলো কিছুর জন্য আমরা সেটা একটু
দেখে আসি। তো মাংস উৎপাদন বা ডিম উৎপাদন দুটোর জন্য যেটা হচ্ছে কি আমরা পালন করে থাকি যে হাঁসটা, সেটা হচ্ছে খাকি ক্যাম্পেল। খাকি ক্যাম্পেল হাঁস, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হাঁস। তো এই হাঁসটাকে আমাদের কি হয় সাধারণত সৃষ্টি হয়েছে বা তৈরি করা যেটা করা হয় উৎপাদন, সাধারণত ইন্ডিয়ান যে রানার হাঁসটা আছে এবং যে ডুয়েল গ্যাওগা হাঁস আছে, এর যে সংকরায়ন এর মাধ্যমে এই জাতটাকে সৃষ্টি করা হয়। এবং এর রংটাও হচ্ছে কি যে ছাই কালার বা খাকি কালার, বাদামি হতে পারে, এই জন্য এর নাম হয়েছে খাকি ক্যাম্পেল। তো খাকি ক্যাম্পেল আমরা হাঁসটা সামনে করবো আমরা, যে খাকি ক্যাম্পেল আমরা দেখে আসছি তাই না, এই যে খাকি ক্যাম্পেল, যেটা হচ্ছে কি ইন্ডিয়ান রানার হাঁস এবং আরেকটা হাঁসের সংমিশ্রণে তৈরি হয়েছে। এখন চলে আসি আমরা যে হাঁসের যে বাচ্চা প্রাপ্তির স্থান আছে সেটা মূলত বাংলাদেশে কোথায় আছে, যেটা হচ্ছে নারায়ণগঞ্জের হাঁস প্রজনন কেন্দ্র, নওগাঁ জেলার আঞ্চলিক হাঁস প্রজনন খামার এবং খুলনা দৌলতপুরের কেন্দ্রে অঞ্চলে হাঁস প্রজনন খামার রয়েছে। এবার চলে আসি আমরা বিভিন্ন হাঁসের হচ্ছে গিয়ে মোটামুটি বৈশিষ্ট্য সম্পর্কে বা পরিচিতি সম্পর্কে। প্রথমে চলে আসি দেশি হাঁস বা পাতি হাঁস। বাংলাদেশের 95% হাঁসই হচ্ছে দেশি হাঁস বা পাতি হাঁস। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। গ্রামাঞ্চলে সব বাড়িতেই কিন্তু দেশি হাঁস পালন করা হয়ে থাকে। আর সাধারণত গৃহপালিত হিসেবে মোটামুটি 22 প্রকারের হাঁস এখন বর্তমানে পালন করা হচ্ছে। এবং এই হাঁসগুলো তোমার বিল, ঝিল, পুকুর, ডোবা, নালা, নদী থেকে নিজেদের খাদ্য নিজেরাই সংগ্রহ করছে। এই হাঁসগুলি মূলত পাতি হাঁস নামে পরিচিত। তবে এলাকা ভেদে পাতি হাঁসের মিশ্র কিন্তু উপজাত থাকতে পারে, যেমন নাগেশ্বরী হাঁস আছে, মাটি হাঁস, সাদা হাঁস আছে। এই হাঁসগুলোকে সাধারণত মাংস এবং ডিম উৎপাদনের জন্য পালন করা হয়ে থাকে। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে গলাগুলো তুলনামূলকভাবে খাটো এবং দেহটা দেখো প্রায় কি করছে মাটি স্পর্শ করছে, পাও কিন্তু খাটো এবং পালকের রং হচ্ছে মিশ্র সাদা, কালো এবং ধূসর রঙের মিশ্রণ। এবং মাংস কিন্তু খুবই সুস্বাদু এবং মধ্যম শক্ত, মাঝারি তৈলাক্ত। এবং যে গড় ওজন, এই গড় ওজনটা হচ্ছে 1.5 থেকে প্রায় 2 কেজি। এবং ডিম উৎপাদন ক্ষমতা কম, বছরে হচ্ছে তোমার 80 থেকে 100টা ডিম দিয়ে থাকে। আকারে ছোট হয়, বাচ্চা পালনে অভ্যস্ত এবং ডিমের যদি তোমার হচ্ছে গিয়ে ওরা হচ্ছে তা দেয়, মানে তা দিয়ে ডিম ডিম থেকে বাচ্চা হয়। এবং এরা পানিতে থাকতে পছন্দ করে, পানিতে ডুবে ডুবে খাদ্য সংগ্রহ করে। তো আমরা যারা হচ্ছে গ্রামে থাকি বা পুকুর, তো অধিকাংশ জানি যে আসলে যে দেশি হাঁসগুলো শেয়ার খুব পুষ্টি সম্পর্কে। এবার চলে আসি আমরা উন্নত জাতের হাঁসের ক্ষেত্রে পিকিং বা ব্যাজিল। পিকিং ব্যাজিল এইটা হচ্ছে উৎপত্তি হচ্ছে তোমার চীন দেশে। পালকের রং হচ্ছে সাদা, তারপর ডিমের রঙও সাদা, দেহের আকার হচ্ছে বড়। আর এটা আমরা কেন ব্যবহার মানে উৎপাদন করতে উপযুক্তটা কি, এটা হচ্ছে মাংসের জন্য প্রসিদ্ধ। কারণ একটা হাঁসের প্রায় 4.5 কেজি মাংস থাকে হাঁসা, আর একটা হাসি সেটা হচ্ছে 4 কেজি ওজনের হয়ে থাকে। আর বছরে এটা হচ্ছে প্রায় কি 150টা ডিম দিয়ে থাকে। এরপর আছে তোমার মাসকপি, আমরা পিছনে চিত্র দেখে আসছি, তারপর তোমার বই থেকে দেখে নিবে। মাসকপিটার জন্মস্থান হচ্ছে দক্ষিণ আমেরিকা। পালকের রং হচ্ছে সাদা কালো, মাথায় হচ্ছে লাল ঝুঁটি আছে, ডিমের রং হচ্ছে সাদা, দেহের আকার হচ্ছে বড়। এবং এই হাঁসটা কিসের জন্য আমরা উৎপাদন করি, এটাও মাংসের জন্য প্রসিদ্ধ। প্রায় তোমার একটা হাঁসা হচ্ছে 5 কেজি আর একটা হাসি 4 কেজি ওজনের হয়ে থাকে। বছরে প্রায় 120টা ডিম দিয়ে থাকে। এরপর হচ্ছে খাকি ক্যাম্পবেল। তো খাকি ক্যাম্পবেল উৎপত্তিটা হচ্ছে তোমার ইংল্যান্ড এবং এর পালকের রং আমরা পিছনে ছবি দেখে আসছি যে খাকি, এর জন্য খাকি ক্যাম্পের নাম করা হয়েছে। ডিমের রংটা হচ্ছে সাদা, ঠোঁটটা হচ্ছে তোমার কালো হতে পারে বা নীলাভ হতে পারে। আর কি কারণে আমরা উৎপাদন করব, যেটা হচ্ছে কি তোমার সাধারণত ডিমের জন্য, ডিমের জন্য হচ্ছে খাকি ক্যাম্পেলটা ব্যবহার করা হয়। আর মাংসের জন্য আমরা দেখে আসছি পিছনে দেখে আসলাম কি মাসকপি বা হচ্ছে পিকিং বা ব্যাজিল। তো বার্ষিক ডিম উৎপাদন গড়ে হচ্ছে 250 থেকে 300টা। আর বয়ঃপ্রাপ্তদের যে মানে হাঁসের ওজন সেটা হচ্ছে 2 থেকে 2.5 কেজি হয়ে থাকে। এবার চলে আসে জিন্ডিং। জিন্ডিং এর উৎপত্তি হচ্ছে চীন এবং হচ্ছে গিয়ে হাঁসির যে পালকের রং এটা হচ্ছে খাকি যেটা আছে মানে ছাই কালার, তার মধ্যে আবার কালো ফোঁটা থাকে। আর হাঁসের রংটা হচ্ছে কালো প্লাস সাদা, দুটো মিলে হচ্ছে গিয়ে জিন্ডিং এর রং। ডিমের রং হচ্ছে নীল কালার, একটু দেখবা যে আমরা বাজার থেকে অনেক ডিম আনলে পরে এটা নীলাভ নীলাভ একটা ভাব আসে, হ্যাঁ, সেটা হচ্ছে কি জিন্ডিং হাঁস। আর ঠোঁট হচ্ছে কি নীলাভ বা হলদে,
আর এটা আমরা কি কারণে উৎপাদন করব, এটা হচ্ছে ডিম উৎপাদনের উদ্দেশ্যে ডিমটা করা হয়। তাহলে যদি আমাদের কোশ্চেনটা হয় ডিম উৎপাদনের জন্য এবং হচ্ছে তোমার হচ্ছে গিয়ে দুইটা হাঁসের নাম আর হচ্ছে মাংস উৎপাদনের জন্য দুইটা হাঁসের নাম, উন্নত জাতের হাঁস, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো মনে রাখতে হবে আমাদের। বার্ষিক ডিম উৎপাদন হচ্ছে গড়ে তোমার হচ্ছে কত 270 থেকে 325। আর যে এদের যে মাংসটা এটা হচ্ছে 2 থেকে মোটামুটি 2.5 কেজি ডিম এর। তো এটা আমরা এখন মোটামুটি তাহলে যে চারটা হাঁস সম্পর্কে জানলাম ডিম উৎপাদনের জন্য এবং মাংস উৎপাদনের জন্য, জিনটিন, খাকি ক্যাম্পেল, তারপরে আর কি জানতে পেরেছিলাম, তারপরে হচ্ছে তোমার আমরা জানতে পেরেছিলাম কিছু হচ্ছে পিকিং বা ব্যাজিং, আর জেনেছিলাম যেটা হচ্ছে মাসকোবি। এখন হচ্ছে হাঁসের যে বাসস্থান আছে তার জন্য এটা আমরা সংক্ষেপে একটু করে যাব। হাঁসের বাসস্থানের জন্য যে স্থান নির্বাচন সেটা আমরা কি কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। উঁচু জমি নির্বাচন করতে হবে যেন বন্যার সময় পানিতে ডুবে না যায়, বিদ্যুৎ পানি সরবরাহ ব্যবস্থার সুবিধা থাকতে হবে, ভালো যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে, মাংস ডিম বাজারজাত করার সুবিধা থাকতে হবে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং খোলামেলা ও নিরিবিলি পরিবেশ হতে হবে। তাহলে আমাদের বাসস্থানের জন্য এই কয়েকটা বিষয় কি আমাদেরকে খেয়াল রাখতে হবে। বই খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিতে। আচ্ছা, এখন হচ্ছে হাঁসের পালন পদ্ধতি বা হাঁসের যে গড়ের ব্যবস্থাপনা, সেই ক্ষেত্রে আমরা দেখেই আসলাম যে উঁচু জমি হতে হবে, যে উঁচু যেগুলো খেয়াল রাখতে হবে। আলো বায়ু চলাচল যাতে করতে পারে সেজন্য ব্যবস্থা থাকতে হবে। একটা পূর্ণবয়স্ক হাঁসের জন্য প্রায় 2 বর্গফুট জায়গা লাগে, আর উঠতি হাঁসের জন্য 1 বর্গফুট জায়গা দরকার। আর আমরা দেখলাম যে নিরাপত্তা লাগবে, কারণ হচ্ছে শিয়াল অনেক সময় এগুলো হচ্ছে হাঁসগুলো নিয়ে যায়, সেজন্য নিরাপত্তা থাকতে হবে। এবং এদের যে ঘর বা লিটার থাকবে সেই লিটারের মেঝেতে ভালো করে তুষ, খড়, বিচুলি, কাঠের গুঁড়া এগুলো আমাদের কি করতে হবে, বিছিয়ে দিতে হবে। এতে করে কি হবে, ডিম গড়িয়ে নিচে পড়ে যাবে না, ভাঙবে না, হাঁসগুলো আড়াল থাকতে পারবে। আর খেয়াল রাখতে হবে তাদের যে লিটার গুলো আছে বা যে বাসস্থানের যে জায়গা মেঝেতে, সেটা যেন কোনো অবস্থাতে ভিজে স্যাঁতসেঁতে না হয়ে যায়, তাহলে কি হবে, রোগ জীবাণু আক্রমণ করবে। আর প্রতিদিন আমরা একবার করে লিটারটা উলট পালট করবো। তারপর হচ্ছে তোমার যে যদি বাই চান্স পানি পড়ে যায়, লিটার ভিজে যায়, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে সেটাকে পরিবর্তন করে দিতে হবে। হ্যাঁ, আর বৃষ্টির সময় খেয়াল রাখতে হবে বৃষ্টির সময় যেন পানিটা মেঝেতে না ঢুকে যায়, সে মেঝেতে যেন শুকনো থাকে। তাহলে হচ্ছে কি যে সবসময় কি করতে হবে, যে আলো আঁধারি খেলা যে হচ্ছে হয়তো সৃষ্টি করা যাবে না, রাতের বেলা হাঁসকে অন্ধকারে রাখতে হবে। এতে কি হয়, অন্ধকারে হাঁসের শরীর মন ভালো থাকে এবং ডিম মাংস উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, এটা বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে, আমি ওইভাবে আসলে হাঁসের ব্যবস্থাপনা থেকে হচ্ছে সামনে আমরা যেটা আলোচনা করছি বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি একটু জাস্ট হালকা করে তোমাদের বলে যাচ্ছি যে আমরা ঘরটা দেখে আসলাম যে হাঁসের ঘরগুলো তোমার হ্যাচারি ঘর হতে পারে, বাচ্চার ঘর হতে পারে, গোয়ার ঘর হতে পারে, ডিম পাড়ার ঘর, এগুলো কিন্তু আলাদা আলাদা হতে পারে। একচালা বা সেই টাইপের হতে পারে, দুচালাও হতে পারে। আর ঘরের পরিচর্যা বা জীবাণুমুক্ত কিভাবে করবো আমরা, সেটা হচ্ছে জীবাণুনাশক যে আছে চুন, সেই চুন দিয়ে আমরা জীবাণুনাশক করে ফেলবো। ঘরের দেয়াল মেঝে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে বা কস্টিক সোডা দিয়েও পরিষ্কার করলে আরো ভালো হয়। আর ফিউমিগেশন শুরু করার পূর্বে, ফিউমিগেশন মানে আমরা যখন হচ্ছে ইনকিউবেটর বা উপায় যখন বাচ্চা উৎপাদন করি, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আগে কি করতে হবে, জীবাণুনাশক করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে হবে দরজা জানালা যে ভেন্টিলেটর গুলো আছে ওগুলো বন্ধ করে নিতে হবে, যাতে ঘরে আলো বাতাস না ঢুকে। এই হচ্ছে আমাদের কি যে ঘরের পরিচর্যার ক্ষেত্রে। এছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফরমালিন এইগুলো আমরা কি ব্যবহার করতে পারি জীবাণুনাশক। এরপর হচ্ছে বাচ্চা পালন। তো বাচ্চা রাখার জন্য আমাদের সেই অবশ্যই উঁচু জায়গায় রাখতে হবে। তারপর যেন ভিজা সেচেতে না হয়, পাকা যেন হয়, 2 থেকে 3 ইঞ্চি যদি ভারী হয় সেক্ষেত্রে কি হবে, যে তুষ বা শুকনো কাঠের উপর মেঝের উপর বিছিয়ে দিলে ভালো হবে। আর মেঝে যাতে ভিজে না ওঠে সেজন্য আমরা সপ্তাহে 2 থেকে 3 বার ওই লিটারটাকে উল্টিয়ে আমরা চুন মিশিয়ে দিব। আর এতে কি হবে, লিটারটা শুকনো থাকবে, জীবাণুটা ধ্বংস হয়ে যাবে এবং যে দুর্গন্ধ আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আর লক্ষ্য রাখতে হবে যেন কোনো অবস্থাতেই বৃষ্টির পানি ঘরের মেঝের উপর দিয়ে না চলে আসে। লিটার যদি ভিজেও যায় সেক্ষেত্রে আমরা সাথে সাথে শুকনো লিটার আবার বিছিয়ে দিব। আর বাচ্চা যখন সংগ্রহ করবো তখন এদেরকে প্রথমে ভিটামিন মিশ্রিত পানি খেতে দিতে হবে, এরপর শুকনো খাবার দিব। তো প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 বার বাচ্চাকে খাবার দিতে হবে এবং মোটামুটি বাচ্চাকে 5 থেকে 10 গ্রাম সুষম খাবার কিন্তু খাওয়াতে হবে। আর ছোট বাচ্চার বেলায় অবশ্যই খাবার দেওয়ার সময় পানি পাক করতে হবে, যে আগে পানি রাখতে হবে যাতে কি পানিটা আগে খেয়ে তারপরে খাবারটা খায়। নতুবা কি হয়, যে শুকনো খাবার খেতে যে গলায় আটকে বাচ্চা মারা যেতে পারে। আসলে এটা শুধু ওই বাচ্চাদের ক্ষেত্রে না, আমাদের মানুষের ক্ষেত্রে কিন্তু তাই, যে আসলে খাবার খাওয়ার আগে কিন্তু পানিটা খাওয়া ভালো, খাবার তাহলে খাবারটা হজম হয় খুব ভালোভাবে।
তাই সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর হচ্ছে তোমার একদিন বয়সে যে বাচ্চা আছে সেই বাচ্চার জন্য কি হচ্ছে যে তোমার ব্রুডিং, আমরা জানি ব্রুডিং হাউস আছে, সেই ব্রুডিং হাউসে রাখি। তো প্রথম সপ্তাহে সেই ব্রুডিং হাউসে ঘরের তাপমাত্রা থাকবে তোমার 95°F, পরবর্তীতে প্রতি সপ্তাহে 5°F তাপমাত্রা করে কমতে থাকবে। তো সাধারণত গ্রীষ্মকালে 3 থেকে 4 সপ্তাহ, আর শীতকালে হচ্ছে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত বাচ্চাকে এরকম করতে হয়, তাপ দিতে হয়। তবে অতি খরা অথবা অতি শীতে কিন্তু কিছুটা তারতম্য হতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কি বাচ্চা পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজহাঁস ছাড়া বাকি সব জাতের হাঁস হচ্ছে তোমার উভয়ভোজী সবচেয়ে খাবার খেয়ে থাকে, এবং এদের খাবারে আমিষ শ্বেতসার দুটোই হচ্ছে কি প্রয়োজন বেশি। আর হাঁস পালনের মধ্যে বড় সুবিধা কি যে আমরা জানি যে হাঁস তোমার খাল বিল পুকুর থেকে তার খাবারগুলো সংগ্রহ করে, এবং হাঁসের খাবার হতে হবে কি মুরগির মতোই। তো এটা কি যে তোমার হচ্ছে সম্পূর্ণ মুরগির মতো হবে না, তাহলে কি হবে যে আমরা সঠিকভাবে স্বাভাবিক উৎপাদন করতে পারবো না। আর যেটা সুষম খাবার, সুষম খাবারের ভিতরে যেগুলো রয়েছে চালের গুঁড়া, যে কোনো প্রকারের খই, আটা, ভুসি, শামুক, ঝিনুক, মাছের যে ফেলে দেওয়া অংশ আছে সেগুলো হচ্ছে হাঁসের জন্য কি গুরুত্বপূর্ণ এবং সুষম খাবার। তো আমাদের খেয়াল রাখতে হবে হাঁস যেন প্রচুর খাদ্য গ্রহণ করে, তাহলেই কিন্তু পর্যাপ্ত কি যে আমার হচ্ছে কি হাঁস আমাদের জন্য মানে বেশি পরিমাণ মাংস বলি বা উৎপাদন ক্ষমতাটা বেড়ে যাবে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আমরা প্রকৃত যোগানটা পেতে পারবো। আর হচ্ছে হাঁসের খাদ্যটা আমরা পুষ্টি ব্যবস্থাপনা খাদ্য সেটা আমরা আগেও দেখে আসলাম। তো এখান থেকে আমরা দেখলাম যে শামুক, ঝিনুক, কাঁকড়া, কেঁচো, শাপলা, খুদে, পানা, ছোট মাছ, নানা ধরনের কীট পতঙ্গ এরা হচ্ছে জলাশয় কি যে পেয়ে থাকে। তো এটা হচ্ছে যে হাঁসের খাদ্য হিসেবে সাধারণত এরা খেয়ে থাকে, শামুক, ঝিনুক, কাঁকড়া, কেঁচো, শাপলা, খুদে, পানা, ছোট মাছ। আর সুষম খাদ্য এটা আমরা যেটা করব, যেটা দেখে আসছি যে আমাদের কি যে তোমার হচ্ছে গিয়ে যে উপাদানগুলো সহজলভ্য সেগুলো আমাদেরকে কি খেয়াল রাখতে হবে। তো খাদ্যের প্রকৃতি তোমার যে এদিকে আমরা অবশ্যই কি বাসি, পচা বা নিম্নমানের যে ফাঙ্গাসযুক্ত খাবার আছে সেগুলো কিন্তু হাঁসকে দেওয়া যাবে না। আর খাদ্যের যে প্রকৃতি আছে, মিশ্রণ পদ্ধতি, হাঁসের জাত, ওজন, ডিম উৎপাদনের হার, তো এইগুলা কি যে আমাদের যেগুলো দিতে হবে তৈরি করতে হবে সেটাই খেয়াল রাখতে হবে। শামুক, ঝিনুক, ধান, সবুজ শ্যাওলা বা ফাইটোপ্লাঙ্কটন, তো শাকসবজির যে প্রাপ্যতা সেই অনুযায়ী আমরা সুষম খাদ্য তৈরি করতে পারি। এরপরে যে খাবার পাত্র, পানির পাত্র আছে সেগুলো বয়স অনুযায়ী হাঁসের জন্য খাবার পাত্র সেটা হচ্ছে তোমার 1 দিন থেকে 3 সপ্তাহ যেটা। তো এখানে হচ্ছে যেটা এটা দেওয়া আছে হচ্ছে ইঞ্চি হিসেবে দেওয়া আছে, পাত্র 2 থেকে 2.5 ইঞ্চি, 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ হচ্ছে 3 থেকে 4 ইঞ্চি, এবং 8 সপ্তাহে হচ্ছে তো বা 8 থেকে 16 সপ্তাহে হচ্ছে 4 থেকে 4.5 ইঞ্চি পাত্র হচ্ছে আমরা কি দিতে পারি। এরপর দেখো হাঁসের রোগ এবং ব্যবস্থাপনা সম্পর্কে। তো আমাদের বসত বাড়িতে পালিত হাঁস বিভিন্ন রকমের রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তো এদের মধ্যে ভাইরাস জনিত যে রোগগুলো আছে, ভাইরাস জনিত রোগগুলো হচ্ছে রানীক্ষেত, বসন্ত, গাম্বারো, মারেক্স, পক্ষাঘাত। তো এই রোগগুলো কিন্তু তোমরা মুরগি, যখন আমরা মুরগি রোগ ব্যবস্থাপনা করাবো, আমার যে একটা লেকচার আছে সেই মুরগির ব্যবস্থাপনা কিন্তু এই রোগগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। এবং ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো আছে সেগুলো হচ্ছে রোগ কলেরা, টাইফয়েড, সাদা উদরময়, এভিয়ান, সালমোনেলা। আর ছত্রাক জনিত যে রোগগুলো আছে সেগুলো হচ্ছে তোমার নিউমোনিয়া, প্যাবাস, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রুডার, এগুলো হচ্ছে কি ছত্রাক জনিত রোগ। এছাড়াও পরজীবী জনিত যে রোগ আছে সেগুলো হচ্ছে কি মাইকোপ্লাজমোসিস, ককসিডিওসিস, কৃমি, উকুন ইত্যাদি এইসব রোগ। তো আমরা যখনই কিন্তু দেখবে যে মুরগির ক্ষেত্রেও কিন্তু মুরগি, হাঁসের রোগগুলো কিন্তু প্রায় একই রকম বৈশিষ্ট্য। তো এইগুলো রোগগুলো ভালো করে খেয়াল রাখবে। এবার ডাক প্লেগ আমরা দেখি যে প্রথমে যে রোগটা হাঁসের ডাক প্লেগ রোগ বা কলেরা যেটা, তো এটা হচ্ছে একটা মারাত্মক ভাইরাল একটা রোগ, পৃথিবীর সব দেশে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। তো এটা কারণটা হচ্ছে ডাক প্লেগ যে ভাইরাস আছে সেই ভাইরাস দ্বারা এই রোগটা সাধারণত আক্রান্ত হয়ে থাকে। তো এটা সাধারণত ছড়ায় হচ্ছে আক্রান্ত হাঁসের যে মল, পানি, খাদ্যপাত্র, হাঁস খাবারের যে সরঞ্জামাদি আছে এবং যে হাঁসের যে ঘর সেইগুলোর মাধ্যমে কিন্তু এই রোগটা ছড়িয়ে থাকে। তো বিছানা সবকিছুতে এই রোগ জীবাণু ছড়িয়ে পড়ে এবং দ্রুত পালনের জন্য কি যে এটা অন্যান্য হাঁসকে সংক্রমিত করে ফেলে।
এছাড়া হচ্ছে মলত্যাগ করার পরে যে এটা পানির সাহায্যে এই রোগটা কি হয়, জীবাণুটা বাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু চলে যায়। রোগের লক্ষণ হচ্ছে আক্রান্ত হওয়ার পর 3 থেকে 5 দিনের মধ্যে লক্ষণটা প্রকাশ পাবে, এবং হচ্ছে ডার্ক প্লেগ রোগের যে লক্ষণ, হঠাৎ করে আক্রান্ত হয়ে অধিক হারে মৃত্যু শুরু হয়ে যাবে, অত্যধিক পানি পিপাসা থাকে, খাদ্য গ্রহণে অনীহা থাকে, মাথা নিচু করে শুয়ে থাকে, চোখ দিয়ে পানি ঝরে, হঠাৎ ডিম উৎপাদনটা বন্ধ হয়ে যায়, কখনো কখনো পায়ে প্যারালাইজড হয়ে যায়, শ্বাসকষ্ট, নাক মুখ দিয়ে তরল পদার্থ বের হতে পারে, এরপরে 1 সপ্তাহের মধ্যে মৃত্যু করতে পারে। আর মৃত্যুর হার দেখা যায় যে 90 থেকে 100% পর্যন্ত হয়ে থাকে। তো মৃত্যু হ্রাসের যেটা মৃত হাঁসগুলো আছে, সেই হাঁসের যে খাদ্যতন্ত্র আছে, তার যে গা, হৃৎপিণ্ড, যকৃৎ বা কলিজা, ডিম্বথলি, এদের কি হয় যে অনেক অঙ্গে জমাট রক্তকণা দেখা যায়, রক্তকণাগুলো জমাট হয়ে থাকে। তো রোগটা হচ্ছে নির্ণয় হচ্ছে আমরা লক্ষণ দেখে প্রথমে প্রাথমিক ধারণা করে নিব, আর মৃত যে হাঁসগুলো আছে সেগুলোর অভ্যন্তরে বিভিন্ন অংশগুলো পরীক্ষা করে দেখতে পারি। এছাড়া আক্রান্ত অথবা মৃত হাঁস গবেষণাগারে পরীক্ষা করেও আমরা রোগটা নির্ণয় করতে পারি। আর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই, কারণ এটা ভাইরাস দিয়ে সৃষ্ট একটা রোগ। তবে কি করতে হবে, ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া যেতে পারে। এবং চিকিৎসা নেওয়ার আগে যে প্রতিরোধ, সেই ক্ষেত্রে প্রতিকারের যে প্রতিরোধটা কি, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, স্বাস্থ্যপ্রদ ব্যবস্থাপনা থাকতে হবে, এবং নিয়মিতভাবে ডাক প্লেগে যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা প্রয়োগ করে এই রোগকে কি করা যায়, প্রতিরোধ করা যায়। হাঁসের কলেরা রোগ, এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত একটা রোগ। কলেরাটা খুব অল্প সময়ে খামার উজাড় হয়ে এটা কি হয়, যে উজাড় হয়ে যায়, অনেক মারা যায়, বয়স্ক হাঁসের চেয়ে বাচ্চা হাঁস অনেক বেশি মারা যায়। তো সবচেয়ে বিষয় হচ্ছে যে কোনো বয়সের হাঁস হচ্ছে কলেরায় আক্রান্ত হতে পারে। তো কলেরা রোগের হচ্ছে 10টা লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আমরা দেখি। হঠাৎ করে সুস্থ হাঁস একসাথে মারা যেতে পারে। আক্রান্ত হাঁসগুলো হচ্ছে তোমার বারবার পাতলা পায়খানা করে, বা হচ্ছে যেটা রং হচ্ছে সবুজ বা হলুদ রঙের, এবং প্রচুর পানি পিপাসা লাগে, চোখগুলো ফুলে যায়, গায়ের জ্বর থাকে, তারপর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ঝিমাতে থাকে, চলাফেরার ক্ষমতা গুলো হারিয়ে ফেলে, লতিটা হচ্ছে নীল হয়ে যায়, কানের কাছে বড় ধারণ করে, তারপর নাক মুখ দিয়ে লালা ঝরে, ডিম দেওয়াটা কমে আসে। এছাড়া যে পায়ের যে গিটলি গুলো আছে সেগুলো মানে হচ্ছে তোমার কি, যে তোমার মোটামুটি হচ্ছে গিয়ে হয়েছে। তো দেখা যাচ্ছে এই যে ডাক প্লেগ আর কলেরা রোগ, তো ডাক প্লেগ রোগটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার পাতলা যে মল আছে সেই মলের সাথে সামান্য রক্ত দেখা যায়। আর যে কলেরা রোগ, সেই কলেরাটার সাথে মলের সাথে কি রক্তটা মোটেই থাকে না, এইটা হচ্ছে পার্থক্য। তাহলে ডাক প্লেগ রোগ হলে কি হচ্ছে, সামান্য রক্ত দেখা যাচ্ছে, আর কলেরা হলে তোমার মলের সাথে রক্তটা থাকবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কি হাঁসের কলেরা রোগ, এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত, আর ডাক প্লেগটা হচ্ছে কি ভাইরাস জনিত। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা ডাক প্লেগ আর কলেরা কিন্তু রোগগুলো কিন্তু মানে মিশ্রিত করে ফেলবো না, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো কলেরা রোগের চিকিৎসা যেটা, সেটা হচ্ছে উপজেলা বা ভেটেরিনারি যে জেলা প্রাণী সম্পদ আছে সেখান থেকে সংগ্রহ করতে হবে। আর কলেরা রোগের টিকা হচ্ছে 100 সিসি বোতলে পাওয়া যায়, প্রতিটা হাঁসকে 1 সিসি করে ইনজেকশন দিতে হবে চামড়ার নিচে ঢুকে, এবং রানী এই টিকা দেওয়া যায়। হাঁসের বাচ্চার বয়স যখন 15 থেকে 20 দিন হবে, তখনই কিন্তু এই টিকা দিতে হবে। এবং দ্বিতীয় ডোজ যেটা আছে 40 থেকে 45 দিন বয়স। তো তাহলে হচ্ছে 4 থেকে 5 মাস আর কোনো ভয় থাকবে না। আর টিকার যে কার্যকাল সেটা কিন্তু 6 মাস থাকে। তো এই জন্য আমরা মোটামুটি যদি 4-5 মাস পর পর এই কলেরা রোগের টিকাটা দেই, সেক্ষেত্রে কিন্তু এই রোগটা হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। তো আমরা দেখে আসলাম যে হাঁসের যে রোগ প্রতিরোধ, আমার যে ওভারঅল যত রোগ দেখলাম, সেই তোমার যেটা রোগ প্রতিরোধ ব্যবস্থা সেক্ষেত্রে করতে হবে যে আমাদের অবশ্যই আগে থেকে কি প্রতিরোধের জন্য যেটাই করতে হবে, আগে থেকে মোট কথা হচ্ছে কি আমাদের যে কাজটা করতে হবে, আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে হাঁসের যে ব্যবস্থাপনা করে আসলাম, যে তোমার হচ্ছে কি ঘর, লিটার, খাদ্যের পাত্র, বিভিন্ন বিষয়গুলো যে দেখে আসলাম, সেই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণ সচেতন হতে হবে, যাতে স্যাঁতসেঁতে না হয়, জীবাণুমুক্ত থাকে,
সেই বিষয়গুলো যদি আমরা মোটামুটি হচ্ছে গিয়ে ঠিক মতো করতে পারি, তাহলে কি হবে যে হাঁসের রোগ প্রতিরোধ ব্যবস্থা করা সম্ভব হবে। তো আমরা এর আগে দেখে আসলাম ডাক প্লেগ, ডাক কলেরা রোগ, এই দুটো কি যে যখন হবে অবশ্যই আমাদের নিকটতম যে ভেটেরিনারি পশু চিকিৎসা কেন্দ্র আছে সেখানে আমাদের করতে হবে, সেখানে আমাদেরকে যেতে হবে। আর প্রতিরোধক টিকাদান কর্মসূচি হিসেবে আমরা রোগ প্রতিরোধের ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারি। আমরা টিকা প্রদান দিতে হবে কয়েক মাস পর পর। আর যে কোনো রোগে আক্রান্ত বা কৃমিতে আক্রান্ত হলে কিন্তু টিকা দেওয়া যাবে না, কারণ তাতে কিন্তু তোমার ফল পাওয়া যাবে না যখন কৃমিতে আক্রান্ত হবে। এবং প্রতিষেধক কোনো অবস্থাতে কি করতে হবে যে সূর্যের আলোতে কিন্তু আনা ঠিক হবে না। যে ওষুধটা আছে সূর্যের আলোতে আনা যাবে না। প্রথম টিকা দিতে হবে 21 দিন বয়সে, তারপরের কিস্তিটা হলো 36 দিন বয়সে, এবং পরবর্তীতে 70 দিন বয়সে কলেরা রোগের টিকা দিতে হবে। আর এখানে হচ্ছে তোমার যে 3 সপ্তাহ, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। তারপর হচ্ছে যে 6 সপ্তাহ, এভাবে করে আমাদের কি করতে হবে, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা প্রদান করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে ক্লাস করার জন্য, দেখার জন্য। আজকে আমরা এখানে হচ্ছে গিয়ে শেষ করব। তো আশা করছি তোমাদের বিষয়গুলো মোটামুটি বোধগম্য হয়েছে। তো আমি আগে কিন্তু বারবার বলেছি যে আমাদের যে পোল্ট্রি ব্যবস্থাপনা রয়েছে প্রায় কিন্তু সবটা একই রকম, জাস্ট একটু যে ভাইরাস জনিত রোগ কোনটা, ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটা, এবং যে মেইন পার্থক্যটা, রোগের যে পার্থক্য, মেইন লক্ষণগুলো কিন্তু একই রকম। তো মেইন পার্থক্য যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে যে খেয়াল রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে তোমাদের জন্য অন্য এক লেকচার নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। এবং ততদিন পর্যন্ত ভালো থাকো, এবং আবারও বলছি যে তুমি যদি প্রয়োজন মনে করো এবং তোমাদের যদি কাজে লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করবে। তো ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।